নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলা নেট এবং বাংলা নেটের আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বাংলা নেট সেটের, সেখানে আমরা দেখা যায় যে বাংলা বিষয় অনেক দিন ধরে আমরা পড়ছি, তবুও কিন্তু আলটিমেটলি শেষ অবধি বাংলাতেও আমরা কম নম্বর পাই নেটে। পেপার ওয়ানে যেরকম কম পাই, তার থেকেও অনেক সময় দেখা যায় যে বাংলাতে কম নম্বর ওঠে। এবার এই বিষয়টা কেন হয় এর ডিপলি অ্যানালাইসিস আমরা এখানে করব এবং তার পাশাপাশি হচ্ছে ইউজিসি নেট জুন 2025-এ যে বাংলা পরীক্ষাটা হয়েছে, বাংলা নেট হয়েছে, সেই নেটের যে প্রশ্নপত্র যেগুলো এসেছে, কোন কোন টপিক থেকে এসেছে এবং সেগুলো আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে এবং কেন পড়তে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা ডিপলি অ্যানালাইসিস এই ভিডিওতে রয়েছে। ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন, এটুকু অনুরোধ, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেকের কাছেই আপনাদের এই মানে এই প্রশ্নটা আমি পাই যে বাংলাতে প্রচুর পরিমাণে নম্বর কম উঠছে, বারবার করে পড়ছি, তারপরেও কিন্তু কোনোভাবেই ম্যাম নাম্বার তুলতে পারছি না। এই সমস্যাগুলো আমাদের হয় এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করাটা ভীষণ প্রয়োজন। আমি প্রত্যেকবারই পরীক্ষার পর আগের বারে যে প্রশ্নপত্র থাকে বা সেবারের প্রশ্নপত্র থাকে সেটা দিয়ে আমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করবার চেষ্টা করি এবং যারা যারা এতদিন করেছেন তারা উপকৃত হয়েছেন, আমাকে জানিয়েছেন। তাই এবারও আমরা চেষ্টা করব যে ইউজিসি নেট জুন 2025 বাংলার যে প্রশ্নপত্র ছিল সেটা কোন কোন টপিক থেকে দিয়েছে, কোন কোন ইউনিটগুলো ভাগ করে দিয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা ইউনিট থেকে কটা করে প্রশ্ন ছিল, এই সমস্ত বিষয়গুলো আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা চলে আসি ইউনিট 1। ইউনিট 1 জানি, যেখানে আমাদের গ্রামার পোর্শন রয়েছে, যেখানে ভাষাতত্ত্বের জায়গাটা রয়েছে, আর্য ভাষা ইত্যাদি বিষয়গুলো রয়েছে, সেইটা আমরা দেখে নেব। আচ্ছা, প্রথমে ইউনিট 1-এর এবার যে টপিক থেকে প্রশ্ন ছিল সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে ব্যঞ্জন ধ্বনি থেকে কিন্তু প্রশ্ন এসেছে, ধ্বনির পার্টের। এরপরে প্রাচীন বাংলার ছন্দ থেকে প্রশ্ন ছিল, বাংলা ভাষারূপ থেকে প্রশ্ন ছিল, প্রাচীন আর্য ভাষা থেকে প্রশ্ন ছিল। আমি কিন্তু এটা আপনাদের বলেছিলাম যে এবার প্রাচীন আর্য ভাষাটা খুব ইম্পর্টেন্ট। যুক্ত ব্যঞ্জন থেকে প্রশ্ন ছিল এবং আর্য ভাষা থেকে প্রশ্ন ছিল। মোটামুটি এবার আমরা ইউনিট 1-এ টোটাল 7টা প্রশ্ন দেখতে পেয়েছি, ইউনিট 1 থেকে দিয়েছে এবং এই টপিকগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন বা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং পিডিএফটা চাইলেও আমাকে বলতে পারেন যে আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেব। আচ্ছা, তাহলে এটা আমাদের কেন জানতে হবে? কারণ আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু অনেকবার, মানে কনসেপ্টটা কিন্তু অনেকবার রিপিট হয়। সুতরাং এবার যখন এসেছে আমাদের কিন্তু বিষয়টা সম্পর্কে জেনে রাখতে হবে। এটা আমরা তখনই জানতে পারবো যখন আমাদের কাছে এটা ক্লিয়ার থাকবে ঠিক কোন কোন বিষয়ে প্রশ্নগুলো এসেছে। তাই জন্য আমাদের এটা দেখে নিতে হবে যে ইউনিট 1-এর এই পার্টগুলো থেকে কিন্তু আমরা দেখেছি যে এবার আমাদের প্রশ্ন এসেছে। নেক্সট আমরা চলে যাই ইউনিট 2। ইউনিট 2-তে দেখুন, আপনারা জানি না এতটা অ্যানালাইসিস করে পড়াশুনো করেন কিনা, কিন্তু আমি বলবো যদি এইভাবে আপনারা করতে পারেন, কারণ এর আগেও আমি একটা ক্লাস করিয়েছি যেখানে আমি বলেছি যে আপনারা বারবার করে নেট দিচ্ছেন, একটা দুটো নম্বরের জন্য হচ্ছে না বা জেআরএফ হচ্ছে না বা বলতে পারি পিএইচডি পর্যন্ত পাচ্ছেন না, তারা এখন কি করবেন? তার একটা স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম যে কিভাবে এনটিএর কোশ্চেন এবং নিজের কোশ্চেন সমস্ত কিছু স্ট্রাকচার ওয়াইজ লিখে খুঁতটাকে খুঁজে বার করতে হবে কোন জায়গাটা আপনার হচ্ছে না। তো ওই ভিডিওটা যারা দেখেছেন এবং যারা যারা ওভাবে করছেন, অ্যাপ্লাই করছেন, আমি বলবো একদম ওভাবে করুন, 6টা মাস ওভাবে পড়াশুনো করুন এবং তার পাশাপাশি এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য যে প্রত্যেকটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে। ইউনিট 2-তে আমরা যেটা দেখতে পাচ্ছি চৈতন্য ভাগবত। দেখুন, চৈতন্য ভাগবত থেকে কিন্তু দুটো প্রশ্ন আসতে দেখা গেছে। এর আগের বার যে পরীক্ষাটা হয়েছে সেখানেও কিন্তু মোটামুটি আমরা দেখেছি চৈতন্য ভাগবত থেকে 2 থেকে 3টে প্রশ্ন ছিল। এর মানে এটা দাঁড়াচ্ছে যে চৈতন্য ভাগবত কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নেক্সট দেখুন, শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় থেকে একটি প্রশ্ন ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন ছিল,
আচ্ছা, কমলাকান্তের পদ থেকে প্রশ্ন ছিল, এই পদ থেকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সাজিয়ে লিখতে বলা হয়েছিল কোন লাইনটা আগে হবে কোন লাইনটা পরে হবে। মহাভারতের আদি পর্ব থেকে একটা প্রশ্ন ছিল। দস্যু কেনারামের জায়গা থেকে একটা প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে চর্যা গীতি থেকে দুটো প্রশ্ন ছিল। দেখুন, একটা চর্যার রাগ সংক্রান্ত প্রশ্ন ছিল, আরেকটা হচ্ছে চর্যা গীতির চরণ সংক্রান্ত প্রশ্ন ছিল। আপনারা যারা পড়ছেন, ধরুন চর্যাপদ পড়ছেন বা যে কোনো মঙ্গল কাব্য পড়ছেন, যদি এই পার্টটা বুঝে যান যে কোন পার্ট থেকে মোটামুটি প্রশ্নটা আসছে বা এনটিএ কিভাবে প্রশ্নটা করছে, তাহলে কিন্তু আপনাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যায়। নেক্সট হচ্ছে শিবায়ন থেকে প্রশ্ন ছিল এবং মনসা মঙ্গল এবং ব্রজবুলি পদ থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এটা কিন্তু আমি বলবো একটু নতুন, কারণ ব্রজবুলি পদ থেকে আলাদা করে প্রশ্ন এর আগে আমরা দেখিনি, এবার আমরা দেখতে পাচ্ছি। চর্যার রাগ, চর্যার চরণ, এর আগের বার কিন্তু আমরা সেভাবে এই প্রশ্নটা দেখিনি, এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি চর্যার রাগ এবং চর্যাগীতি চরণ যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু যুক্ত হয়েছে। তাহলে দেখুন, ইউনিট 2-তে মোটামুটি 12টা প্রশ্ন কিন্তু এসেছে, মানে আমি বলবো অনেকটা বেশি প্রশ্ন কিন্তু মধ্যযুগ থেকে আসে। তাই ইউনিট 2 এর মধ্যযুগ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। এবং আমি আপনাদের এটাও বলেছি যে ইউনিট 2 কিভাবে পড়তে হবে, কোন কোনগুলো বেশি নজর দিয়ে পড়বেন এবং কোন কোনগুলো না পড়লেও চলবে, অলরেডি সেই ক্লাস আমি আপনাদের করিয়েছি, আপনারা দেখে নেবেন। একদম তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো ইনক্লুডিং রয়েছে। এরপরে আমরা দেখে নিই ইউনিট 3। এইবার ইউনিট 3 মোটামুটি আমাদের সবই পড়তে হয়, কাব্য কবিতা। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে জীবনানন্দের সিন্ধু সারস এবং জীবনানন্দের গোধূলি সন্ধির নৃত্য, অর্থাৎ জীবনানন্দ থেকে কিন্তু আমরা দুটো প্রশ্ন পেয়েছি। প্রায় প্রত্যেকবার কিন্তু জীবনানন্দ থেকে কোশ্চেন আসতে কিন্তু দেখা যায়, ঠিক আছে। সুধীন্দ্রনাথ দত্ত থেকে প্রশ্ন ছিল, সুভাষ মুখোপাধ্যায় থেকে প্রশ্ন ছিল। এই সুভাষ মুখোপাধ্যায়ের প্রশ্ন, বিশেষ করে কাল মধুমাস বলে যে কবিতাটি রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়। এর প্রধান কারণ হতে পারে কবিতাটা অনেকটা বড় এবং কবিতাটা আমরা জানি 6টা পর্যায়ে ভাগ করা। সেটার যদি পরপর আমাদেরকে সাজিয়ে লিখতে বলা হয়, সেটা মনে রাখাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদেরকে ঘটনা ওয়াইজ মনে রাখতে হয় যে কবি কোন ঘটনাটা আগে বলছেন কোন ঘটনাটা পরে বলছেন। তার মানে একদিকে আমরা যেমন কবিতা মুখস্থ করার যারা করেন তাদের ভাবতে হবে যে এই কবিতাটা মুখস্থ করাটা একটু ডিফিকাল্ট, তো সেখানে আমাদের ঘটনা ধরে ধরে পড়তে হবে, আর সেই ঘটনা বেসিসেই কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। যেমন সুভাষ মুখোপাধ্যায় থেকে প্রশ্ন কিন্তু তাই ছিল। নেক্সট হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের যে 3টে কবিতা রয়েছে, অনেকটা টাফ, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। মেঘনাদ বধ কাব্য কিন্তু ভীষণ কমন একটা জায়গা, মেঘনাদ বধ কাব্য থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, মানে এটা হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেঘনাদ বধ কাব্য কিন্তু কেউ বাদ দেবেন না, অনেক সময় একটা আসে, অনেক সময় দুটো প্রশ্নও আসে। প্রায় প্রত্যেকবার মেঘনাদ বধ কাব্য থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং এখান থেকে বেশিরভাগ প্রশ্নই আসে হচ্ছে যে বাদিকে দিয়ে দেয় হচ্ছে লাইন এবং ডান দিকে দিয়ে দেয় হচ্ছে স্বর্গের নাম এবং ম্যাচ করতে বলা হয়, এইরকম ধরনের প্রশ্ন আসে। আবার অনেক সময় সাজিয়ে লিখতে বলা হয় কোন কথাটা আগে কোন কথাটা পরে। নেক্সট হচ্ছে এটা হবে অমিয় চক্রবর্তী, আমিও নয়, অমিয় চক্রবর্তীর যে কাব্য, বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাই তার যে কাব্য গ্রন্থের নামগুলো, যেমন ঘর, ঘর হচ্ছে খসড়া, ঠিক আছে, তারপরে বড় বা কোনটা হচ্ছে মাটির দেওয়াল, এই যে বিষয়গুলো এগুলো থেকে প্রশ্ন। কবিতা তো আছেই। বিষ্ণুদেব, বিষ্ণুদেব খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বিষ্ণুদের যেমন স্মৃতিসত্তা ভবিষ্যৎ বেশ বড়, জল দাও কবিতাটা অনেকটা বড়, 25শে বৈশাখ ইত্যাদি কবিতাগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, এবার সমস্যা নিয়ে একটু বলি আমি। আচ্ছা, আগে বলে নি বিহারীলাল। এই বিহারীলালের যে কবিতা, এখান থেকে আগে সেরকম প্রশ্ন কিন্তু তেমন আসতো না, কিন্তু এখন আমরা বিহারীলালের সাধের আসন থেকে দেখতে পাই বেশ কিন্তু প্রশ্ন আসে। বেশিরভাগ দেখা যায় লাইন তুলে দেয় এবং লাইন তুলে বলে এটা কোন স্বর্গের অন্তর্গত, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু বিহারীলাল থেকে আসছে। মানে মোটামুটি দেখতে পাচ্ছি 2-3টে নেটে। সমর সেন নতুন করে আমি অ্যাড করলাম। সমর সেনের কবিতা ভীষণ সোজা, ছোট বলে আর বুঝতেও সুবিধা, কিন্তু সমর সেনের কবিতার ক্ষেত্রে আগে আমরা দেখতে পাই এই সমর সেন থেকে কবিতা কিন্তু সেরকম ভাবে দিত না, কিন্তু এই 2-3 বছর ধরে দেখা যাচ্ছে কিন্তু প্রশ্নটা দিচ্ছে, ঠিক আছে।
তাহলে এই দুটো অর্থাৎ সমর সেন এবং বিহারীলাল এখন কিন্তু নতুন আমরা দেখতে পাচ্ছি যে এনটিএ কিন্তু বলতে পারি বাংলা পরীক্ষা এই দুটো বিষয়কে নিয়ে আসছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, একটা দেখুন এবার কাজী নজরুল ইসলাম থেকে কিন্তু আমরা দেখিনি, কিন্তু সেখান থেকেও কিন্তু প্রতিবার প্রশ্ন থাকে। নেক্সট চলে আসি ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে শ্রীকান্ত, তারপর হচ্ছে তিতাস একটি নদীর নাম, রাধা থেকে গানের প্রশ্ন ছিল, গান কে গেয়েছে, তুঙ্গভদ্রার তীরে, পথের পাঁচালী, পুতুল নাচের ইতিকথা, বিষবৃক্ষ, হুতুম পাঁচা। এখান থেকে আসেনি হচ্ছে আশাপূর্ণা দেবীর যে উপন্যাসটি রয়েছে অর্থাৎ প্রথম প্রতিশ্রুতি, সেখান থেকে এবার প্রশ্নটা আসেনি। যাই হোক, টোটাল 8টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইউনিট 4-এ, আর ইউনিট 3-তে কিন্তু আমরা দেখেছিলাম 9টা প্রশ্ন। ট্রেনটা কিন্তু বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্ন দিচ্ছে, কটা করে দিচ্ছে। আগের বার শ্রীকান্ত থেকে প্রায় 2টো প্রশ্ন ছিল, এবার একটা প্রশ্ন রয়েছে। শ্রীকান্ত উপন্যাস থেকে কিন্তু প্রায় প্রত্যেকবার প্রশ্ন দেয়, এটা এমন একটা উপন্যাস অন্য কোথা থেকে না দিলেও এই শ্রীকান্ত, তারপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, ঠিক আছে, এই তুঙ্গভদ্রা, এগুলো না ভীষণ কমন। মানে অন্য কোনো উপন্যাস যদি কম পড়া থাকে তাও ক্ষতি নেই, কিন্তু এই উপন্যাসগুলো আমাদেরকে জানতেই হবে, কারণ এই উপন্যাস থেকে প্রায় প্রত্যেকবার প্রশ্ন কিন্তু আমরা পাই, এবং উপন্যাসগুলো যদি ভালো করে পড়া যায় খুব একটা কঠিনও নয়। পরবর্তী পোর্শনে চলে আসি, ইউনিট 5। ইউনিট 5 দেখুন কিরকম এসেছে। মতিলাল পাদ্রী, আমি আপনাদের বলেছিলাম শেষের দিকের যে গল্পগুলো রয়েছে না, যেমন সমুদ্র, মতিলাল পাত্রী, গরম ভাত, পাখির মা, এই ধরনের যে গঘ্ন, বাদশা, এখান থেকে না খুব অনেক প্রশ্ন দেয়। যেমন দেখুন মতিলাল পাদ্রী থেকে প্রশ্ন ছিল, সমুদ্র থেকে প্রশ্ন ছিল, নিম অন্নপূর্ণা একটু টাফ গল্প বলে আমার মনে হয় অন্যান্য গল্পের থেকে, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে, এই গল্পটা বুঝতে অনেকের সমস্যাও হয়। আচ্ছা, প্রদীপিসির বর্মী বাক্স যে বিষয়টা রয়েছে এখানে অনেক ইনফরমেশন রয়েছে। তারপর হচ্ছে গিরগিটি, ঠিক আছে, নেক্সট হচ্ছে গিরগিটি গল্পটা আপনাদের পিএসসিতেও রয়েছে, তা পড়লে ওই পড়াটাও হয়ে যায়। এই যে গরম ভাত, এটা এই মতিলাল পাদ্রী, গরম ভাত, নিম অন্নপূর্ণা, এগুলো আমরা দেখতে পাই প্রায় প্রত্যেকবার। কুরনো মেয়ে, কুরনো মেয়ে, তারপর হচ্ছে সবাগার, শহীদের মা, ঠিক আছে। আচ্ছা, গিরগিটিটা বোধহয় 2বার দিয়েছিল কিনা জানি না, আমি 2বার লিখেছি। আচ্ছা, নেক্সট এই জায়গাটা খেয়াল করুন, মিক্সড প্রশ্ন। এর আগে আমরা দেখেছি একটা করে মিক্স প্রশ্ন মোটামুটি আসতো ইউনিট 5-এ, এখন কিন্তু 2বার দেখতে পেলাম, 2টো দেখতে পেলাম প্রশ্ন। দেখুন, একটা মিক্স প্রশ্নে ছিল মতিলাল পাদ্রী থেকে, উলট পুরাণ থেকে, সংসার সীমান্তে থেকে, ঠিক আছে। আবার একটা মিক্স প্রশ্ন মানে কি অনেকগুলো গল্প মিলে যে একটা প্রশ্ন গড়ে ওঠে সেটা, রস, জাতুধান, দ্রৌপদী, এই 3টে মিলিয়ে আমরা মিক্স প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 11টা প্রশ্ন কিন্তু ইউনিট 5 থেকে এসেছে। তাহলে দেখুন, আমার মনে হয় অন্যান্য ইউনিটের থেকে সব থেকে সোজা হচ্ছে ইউনিট 5, কারণ আপনারা প্রত্যেকেই গল্প পড়তে ভালোবাসেন, খুব ইজিলি বিষয়টা বোঝা যায়। যদিও নেটের গল্পগুলো অনেকটা বড়, কিন্তু তবুও কিন্তু ভালো করে পড়লে উত্তর করতে পারা যায়। তাই প্রথম যারা নেট পড়া শুরু করছেন গল্পের মধ্য দিয়েই আশা করি শুরু করেন, আমিও একসময় সেটাই করেছিলাম। তো সেখান থেকে কিন্তু আপনারা 11টা প্রশ্ন পারতে পারেন যদি 32টা গল্প আপনাদের পড়া থাকে। তারপরে চলে আসছি ইউনিট 6। ইউনিট 6-এর যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে দেখে নি। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, সিংহাসনে ক্ষয়রোগ, নবান্ন, এই নবান্ন থেকে 2টো প্রশ্ন এসছে। নবান্ন থেকে কিন্তু প্রতিবার একটা কি 2টো প্রশ্ন আসে। চাঁদ বণিকের পালা, শাহজাহান, টিনের তলোয়ার, প্রথম পাঠ্য, জনা, জমিদার দর্পণ, বাকি ইতিহাস, 11টা প্রশ্ন এসছে। মোটামুটি দেখুন প্রায় প্রত্যেকটা মানে নাটক কিন্তু কভার করেছে, কোনো নাটক নেই বলে আমার মনে হচ্ছে না, প্রত্যেকটা নাটকই দিয়েছে। ইনফ্যাক্ট নবান্ন নাটক থেকে 2বার প্রশ্ন দিয়েছে। প্রথম পাঠ্য এমন একটা নাটক যেটা থেকে প্রত্যেকবার প্রশ্ন দেয়, এখানে এবার আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা নাটকের সমানাধিকার রয়েছে এবারের প্রশ্নে। আর অন্যবারের ক্ষেত্রে দেখা যায় যে নবান্ন, তারপরে হচ্ছে টিনের তলোয়ার, প্রথম পাঠ্য, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে না, বা চাঁদ বণিকের পালা, প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসে, একটা দুটোও চলে আসে। তাহলে টোটাল 11টা প্রশ্ন কিন্তু আমরা দেখেছি এবার ইউনিট 6 থেকে দিয়েছে। নেক্সট আমরা ইউনিট 7-এ চলে যাচ্ছি। ইউনিট 7 হচ্ছে রাজসুন্দরী, যেটা আমি আপনাদের বলেছি যে এটা কিন্তু অবশ্যই পড়বেন। এখান থেকে 2টো প্রশ্ন দিয়েছে এবার, আগের বারও 2টো ছিল, তার আগের বার সম্ভবত 3টেও ছিল। বুদ্ধদেব বসু, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র থেকে প্রশ্ন ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে, শিল্পে অনধিকার থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, সাময়িক পত্র থেকে 2খানা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল হচ্ছে সাময়িক পত্রের কল্লোল, সাময়িক পত্র থেকে প্রশ্ন।
আরেকটা ছিল হচ্ছে মিক্সড কোশ্চেন। দেখুন সাময়িক পত্র থেকেও কিন্তু এবার আমরা নতুন দেখতে পেলাম মিক্স ধরনের প্রশ্ন এসছে। মিক্স প্রশ্ন কোনটা? আমাদের যতগুলো সাময়িক পত্র পাঠ্য রয়েছে, অর্থাৎ কল্লোল বলি, সবুজ পত্র বলি, তত্ত্ববোধিনী বলি, যা কিছু রয়েছে, বঙ্গদর্শন, সমস্ত কিছু মিলিয়ে যখন একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে মিক্স প্রশ্ন। তাহলে এই মিক্স প্রশ্ন কিন্তু সাময়িক পত্রের ক্ষেত্রে আমরা নতুন আসতে দেখলাম। তার মানে আমরা কিন্তু সাময়িক পত্র যখন পড়বো সেটা মাথায় রেখে পড়বো। মোটামুটি 8টা প্রশ্ন এসেছে ইউনিট 7 থেকে। নেক্সট চলে আসি ইউনিট 8। ইউনিট 8-এ যেটা রবীন্দ্র প্রবন্ধ থেকে একটা প্রশ্ন ছিল, জীবন স্মৃতি থেকে ছিল, ঘরে বাইরে মুক্তধারা পুনশ্চ থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে রবীন্দ্র কাব্য বিজয়িনী কাব্য থেকে প্রশ্ন ছিল, গল্প ছিল থেকে মিক্সড, গল্প থেকে কিন্তু একটা মিক্সড প্রশ্ন এসেছে। অচলায়তন থেকে প্রশ্ন কিন্তু ছিল। দেখুন আগে আমরা দেখতাম মোটামুটি, এবার আমরা চতুরঙ্গ থেকে প্রশ্ন কিন্তু দেখছি না। এর আগে আমরা দেখেছি চতুরঙ্গ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসতো, ঘরে বাইরে থেকে কম আসতো। বাট আগের বারও আমরা দেখলাম, মানে ঠিক আগের নেটটাতেই দেখলাম ঘরে বাইরে থেকে প্রশ্ন এসেছে। মোটামুটি 2টো মতন এসেছিল। এবারও কিন্তু ঘরে বাইরে থেকে প্রশ্ন এসেছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। অনেকে ঘরে বাইরেটা পড়ছিলেন না, আমাকে অনেকে বলেছিলেন ম্যাম অনেকটা বড়, একটু বুঝতে অসুবিধা হয়, এটা স্কিপ করে যাই। আমি কিন্তু বলেছিলাম যে ওরা যখন ওটা দিচ্ছে না তখন কিন্তু দিলেও দিতে পারে। দেখুন এবারও কিন্তু ঘরে বাইরে থেকে প্রশ্নটা কিন্তু চলে এসেছে। আবার গল্প থেকে দেখুন মিক্স প্রশ্ন এসেছে। মোটামুটি রবীন্দ্র ছোট গল্প কিন্তু আমরা পড়েই ফেলতে পারি, 5টা মতন গল্প রয়েছে। এটা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখান থেকেও কিন্তু মিক্স ধরনের প্রশ্ন আসছে। টোটাল 8টা প্রশ্ন আমরা আসতে দেখেছি ইউনিট 8-এ। নেক্সট চলে আসছি ইউনিট 9। ইউনিট 9-এর ক্ষেত্রে অলংকারের একটা প্রশ্ন দেখুন এসেছিল এপিগ্রাম থেকে, ঠিক আছে। তারপরে এছাড়া অলংকার থেকে আমাদের 3টে প্রশ্ন এসেছিল এবং পালকির গান ছন্দ থেকে একটা প্রশ্ন এসেছিল। এবার কিন্তু ছন্দ থেকে কম প্রশ্ন এসেছে এবং ছন্দের স্ক্যানিং কিন্তু এবার আমরা দেখতে পাইনি। মোটামুটি ইউনিট 9 থেকে এইবারের পরীক্ষায় কিন্তু কম প্রশ্ন এসেছিল, 5টা প্রশ্ন দেওয়া হয়েছিল। নেক্সট আমরা চলে আসি ইউনিট 10। ইউনিট 10 হচ্ছে অলংকার বাদ। অলংকার বাদ থেকে প্রশ্ন ছিল হচ্ছে 3খানা। নেক্সট হচ্ছে উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি থেকে টোটাল 3টে প্রশ্ন ছিল। তার মধ্যে একটা জেনারেল প্রশ্ন ছিল উজ্জ্বল নীলমণি থেকে, আরেকটা পূর্বরাগ, পৌর পূর্বরাগ, ঠিক আছে, এখানে লিখে নেবেন আপনার, পৌর পূর্বরাগ থেকে প্রশ্ন ছিল। পৌর পূর্বরাগের যে 10টা দশা সেখান থেকে প্রশ্ন ছিল। এই জায়গাটা থেকে কিন্তু প্রত্যেকবার মানে আসার একটা চান্স থাকে। এর আগের বারও কিন্তু এই জায়গাটা দিয়েছিল। নেক্সট হচ্ছে নায়িকাভেদ প্রকরণ থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে পোয়েটিক্স, পোয়েটিক্স থেকে মিক্সড প্রশ্ন এসেছে একটা। আরেকটা হচ্ছে কোরাসের ওপরে প্রশ্ন এসেছে। দ্বিধুরামোর কাব্য থেকে প্রশ্ন এসেছে। মোটামুটি এই জায়গাটা খেয়াল করবেন। এছাড়া আরো 2টো প্রশ্ন ছিল। টোটাল 5টা প্রশ্ন কিন্তু পোয়েটিক্স থেকে এসেছে। দেখুন টোটাল দাঁড়িয়ে গেল 11টা প্রশ্ন। তার মানে ইউনিট 10 থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন আসছে, 11টা। এবার আপনারা নিজেরা দেখে নিন যে আপনারা যারা বলছেন না ইউনিট 10 স্কিপ করবেন বা ইউনিট 5 ইত্যাদি স্কিপ করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এরকম কোনো মানে নেই কিন্তু যে প্রত্যেকটা ইউনিট থেকেই 10টা করে প্রশ্ন দেবে। কোনো ইউনিটে আমরা দেখতে পাচ্ছি 5টা হয়ে যাচ্ছে, কোনো ইউনিটে সেটা 12টা হয়ে যাচ্ছে বা 11টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি 11টা প্রশ্ন চলে এসেছে ইউনিট 6-এ। আবার দেখতে পাচ্ছি ইউনিট 5-এও 11টা প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। সব থেকে বেশি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইউনিট 2। প্রত্যেকবার কিন্তু আমরা দেখি মধ্যযুগ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। মধ্যযুগ জায়গাটাই এরকম, প্রত্যেকবার বেশি করে প্রশ্ন আসে এবং মধ্যযুগ নিয়েই সবাই ভয় পায়। তাই জন্যই হয়তো প্রশ্ন দেওয়ার ট্রেন্ডটা থাকে। কিন্তু আমি বলবো মধ্যযুগ ভয় পাবেন না, কারণ মধ্যযুগ থেকে যে প্রশ্নগুলো আসে না খুব একটা কঠিন আসে না, সহজেই আসে। কিন্তু হ্যাঁ, চর্যার রাগ, চর্যার চরণ এগুলো মনে রাখাটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবারের পরীক্ষায় সেই বিষয়টা ছিল। কিন্তু মূলত এই দস্যু কেনারাম বা কমলাকান্তের পদ, চৈতন্য ভাগবত থেকে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি কিন্তু ইজি এবং প্রত্যেকবারই আমি দেখেছি খুব একটা টাফ কিন্তু থাকে না। তাই এগুলো ভয়ের চোটে আগে থেকে স্কিপ করবেন না, পড়ার চেষ্টা করবেন, তারপর পরীক্ষায় দেখা যাবে। এই ছিল হচ্ছে দেখুন এটা বোধহয় আমি বলেছি কিনা জানি না, ইউনিট 1 থেকে 7টা প্রশ্ন। এই ছিল পুরো এবারে যে পরীক্ষাটা হলো বাংলার ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস। কোন কোন পার্ট থেকে কটা করে প্রশ্ন ছিল আমি বলে দিলাম, তার সাথে সাথে কোন কোন টপিক থেকে প্রশ্ন ছিল বলে দিলাম। এই টপিকগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে এই টপিকগুলো ধরে ধরে কিন্তু আপনারা
পড়বেন। হতে পারে এর মধ্যে কিছু আপনারা স্কিপ করেছেন, ভেবেছেন পড়বো না, তাহলে আপনারা এখন ট্রেন্ডটা বুঝতে পারছেন যে কিরকম ধরনের প্রশ্ন এনটিএ করছে। এবং আমি আলোচনাও করেছি আগেরগুলো কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো অলরেডি দিয়েও দিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যানালাইসিস করে যদি আপনারা পরীক্ষা দিতে বসেন বা পড়াশুনোটা করেন, 6 মাসের মধ্যে নেটটা পাওয়া কিন্তু অসম্ভব নয়, যদি ডেডিকেশন থাকে এবং এভাবে স্ক্যানিং করে যদি আপনারা পড়তে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কোনো জায়গা বুঝতে না পারলে বলবেন, কি ধরনের ক্লাস চাই সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পছন্দ হলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো, আপনারা জানাবেন যে আদৌ অ্যানালাইসিস এভাবে বুঝতে পারলেন কিনা, এবং এইভাবে আপনারাও প্রত্যেকবার যে পরীক্ষা হচ্ছে সেটার অ্যানালাইসিস করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে, এটা আমার মনে হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।